আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি গোলাম রব্বানী, সহকারী শিক্ষক গণিত বিজ্ঞান, ক্রিসেন্ট গার্লস হাই স্কুল, কালীতলা, দিনাজপুর। আজকের বিজ্ঞান ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে হাজির হয়েছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাস নিয়ে। সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, রাসায়নিক বিক্রিয়া। আমি বলবো, যেহেতু এই বছর জেএসসি পরীক্ষা হবে না, তারপরও কিছু অধ্যায় আছে যেগুলো প্রত্যেকটা স্টুডেন্টের পড়া উচিত এবং ভালোভাবে পড়া উচিত, কারণ এই অধ্যায়গুলো আবার পরবর্তী ক্লাসে কাজে লাগবে। যেমন 9-10-এ এই অধ্যায়গুলো আছে, তাই এই ক্লাসে যদি এগুলো ভালোভাবে না শেখা হয় তাহলে পরবর্তী ক্লাসে অনেক বিপদ আছে। তাই আমি মনে করি আগে এই অধ্যায়গুলো ভালোভাবে বুঝতে হবে, ভালোভাবে শিখতে হবে, তারপরে পরবর্তী ক্লাসে এগুলো অনেক ইজি হয়ে যাবে। তাহলে আমি বলবো, প্রত্যেকটা স্টুডেন্টের কাছে আমার রিকোয়েস্ট যে আই উইল রিকোয়েস্ট ইউ, ডোন্ট স্কিপ দিস চ্যাপ্টার, বিকজ দিস চ্যাপ্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট নেক্সট ক্লাস, সো ডোন্ট নেগলেক্ট দিস চ্যাপ্টার। তাহলে আমি মূল আলোচনায় আসি। আজকে আমরা আলোচনা করব প্রতীক, সংকেত এবং যোজনী। সেটি হচ্ছে পাঠ 1 এবং 2। শুরুতে আমি প্রতীক সম্পর্কে আলোচনা করব। প্রতীকটা আসলে কি? এখানে বলা হচ্ছে যে পর্যায় সারণীতে তোমরা 9-10 অর্থাৎ আমরা বলবো যে নবম দশম শ্রেণীর যে পাঠ্য বই আছে, সেখানে রাসায়নিক যে মৌলগুলো দেওয়া আছে, অর্থাৎ পর্যায় সারণীতে একটি সুন্দর পর্যায় সারণী দেওয়া আছে এবং সেখানে 118টি মৌল দেওয়া আছে। 118টি মৌল দেওয়া আছে। সেই মৌলগুলোর একটা সুন্দর চার্ট দেওয়া আছে। সেই মৌলগুলো এখানে কিছু আলোচনা করা আছে। আর তোমাদের ষষ্ঠ অধ্যায়ে কিছু আলোচনা করা ছিল 1 থেকে 20টি মৌল। তা আমি মনে করব সেই নবম দশম শ্রেণীর বই থেকে সেই পৃষ্ঠাটি, অর্থাৎ ওই একটি পৃষ্ঠা ফটোকপি করে নিলে তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে শুরুতেই প্রতীক কাকে বলবো? এখানে বলা হচ্ছে যে প্রতীক হচ্ছে কোন মৌলের সংক্ষিপ্ত রূপকে আমরা বলবো প্রতীক। কোন মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে ওই মৌলের প্রতীক বলে। ওই মৌলের কি বলবো আমরা? প্রতীক বলবো। হ্যাঁ, অনেক সহজ। কোন মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে আমরা বলবো প্রতীক। হ্যাঁ, পূর্ণ নাম কি আমরা জানি? হাইড্রোজেন। তাহলে এটি একটি পূর্ণ নাম, হাইড্রোজেন। তাহলে এর প্রতীকটা কি হবে? এর প্রতীকটা আমরা প্রথম যে অক্ষরটি আছে সেই অক্ষরটি কি বলবো? সেই অক্ষরটির বড় হাতের অক্ষর দিয়ে যদি আমরা প্রকাশ করি তাহলে এইটাই হবে আমাদের কার প্রতীক? হাইড্রোজেনের প্রতীক। এই হাইড্রোজেনের প্রতীক হবে এটা। তাহলে এটাই হলো আমাদের প্রতীক। তাহলে বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে কি বলবো? কোন মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে আমরা বলবো প্রতীক। ঠিক তেমনি আমরা বলতে পারি অক্সিজেন। তাহলে অক্সিজেনের প্রতীক কি হবে? তাহলে অক্সিজেনের শুরুতে কি আছে? ও আছে। তাহলে অক্সিজেনের প্রতীক হচ্ছে আমার ও। হ্যাঁ, যদি আবার কোন মৌলের বলা হচ্ছে কোন মৌলের একাধিক, অর্থাৎ সর্বোচ্চ 2টি নাম দিয়ে ওই মৌলের প্রতীকও প্রকাশ করা হয়, তাহলে প্রতীক কিভাবে প্রকাশ করা হবে? ওই মৌলের একটি অক্ষর অথবা 2টি অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। যেমন 2টি অক্ষর আমরা বলতে পারি ক্লোরিন। ক্লোরিনকে আমরা প্রকাশ করব Cl। তাহলে প্রথম অক্ষরটা কি হবে? বড় হাতের, আর দ্বিতীয় অক্ষরটি হবে ছোট হাতের। ঠিক তেমনি আমরা বলতে পারি ম্যাগনেসিয়াম হচ্ছে Mg। বড় হাতের M হবে, ছোট হাতের G হবে। ক্যালসিয়াম Ca। একটি হবে বড় হাতের, অপর অক্ষরটি হবে ছোট হাতের। এখানে আরেকটি কথা আছে যে প্রতীকটা আসলে কিভাবে লিখবো? আমরা সেটা ইংরেজি নাম দিয়ে লিখলাম অথবা আমরা ল্যাটিন নাম দিয়েও লিখতে পারবো। কিছু কিছু মৌলের আছে ল্যাটিন নাম দিয়ে লেখা হয়।
যেমন ইংলিশ নাম হচ্ছে কি সোডিয়াম, এটার ল্যাটিন নাম হচ্ছে নেট্রিয়াম। নেট্রিয়াম অর্থাৎ এখানে সোডিয়ামের নামটা ল্যাটিন অক্ষর থেকে নেওয়া হয়েছে। ঠিক তেমনি আমরা পাবো পটাশিয়াম, পটাশিয়ামের নামটাও আমরা পাবো ল্যাটিন নাম থেকে। ক্যালিয়াম, পটাশিয়াম কে। তাহলে এরকম আমরা অনেকগুলো নাম পাবো যেগুলো হচ্ছে আসলে ইংরেজি নাম লেখা হয় না, সেগুলোকে ল্যাটিন নাম দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা শিখলাম প্রতীক কাকে বলবো এবং প্রতীকটা কিভাবে লেখা হয়। ইংরেজি এক বা একাধিক অক্ষর দ্বারা লেখা হয়, সেটা হচ্ছে ল্যাটিনও হতে পারে, আবার কি ইংরেজি অক্ষর হরফেও হতে পারে। তাহলে এই হলো আমাদের প্রতীক। এরপরে আমরা আলোচনা করব সংকেত। কি আলোচনা করব? এরপরে আমরা আলোচনা করব সংকেত। সংকেত কি? সংকেতটা হচ্ছে কোন মৌলের বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। সংকেত বলে। হ্যাঁ, এখানে বলা হচ্ছে কোন মৌলেরও হতে পারে এবং যৌগেরও হতে পারে। তাহলে কি হতে পারে? সংকেতটা কি হতে পারে? মৌলের এবং যৌগের। যেমন আমি যদি বলি হাইড্রোজেন, কি বলবো? হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনের আমি কি লিখবো? আমি লিখবো সংকেত। হাইড্রোজেনের সংকেত হচ্ছে কিন্তু H2। হাইড্রোজেনের সংকেত কি? H2। আর আমি যদি বলতাম H, তাহলে হয়তো এটা হবে কি? এটা হবে আমাদের প্রতীক। তাহলে প্রতীক আর কি সংকেত একটু ডিফারেন্স আছে। তাহলে প্রতীক দ্বারা কি বোঝাচ্ছে? ওই মৌলের একটি মাত্র পরমাণু। আর সংকেত দ্বারা বোঝাচ্ছে যে ওই মৌলের আসলে সত্যিকার পরমাণু কয়টি সেটি বোঝায়। ঠিক তেমনি আমরা বলতে পারি অক্সিজেন। অক্সিজেন হচ্ছে O2। নাইট্রোজেন, নাইট্রোজেন N2। তাহলে এইগুলো হলো মৌলের কি? মৌলের হচ্ছে সংকেত। আমি যদি বলি অক্সিজেনের প্রতীক কি? প্রতীক হচ্ছে O। নাইট্রোজেনের প্রতীক কি? নাইট্রোজেনের প্রতীক হচ্ছে N। তাহলে বোঝা যাচ্ছে যে প্রতীক এবং সংকেত কিন্তু একটু ডিফারেন্স আছে। আর এখানে আরো একটি পার্থক্য আছে। প্রতীক দ্বারা কি বোঝায়? প্রতীক দ্বারা ওই মৌলের পারমাণবিক সংখ্যা জানা যায়। কি জানা যায়? পারমাণবিক সংখ্যা। কিন্তু এই সংকেত দিয়ে আবার কি বোঝা যাবে? ওই সংশ্লিষ্ট পরমাণুর এখান থেকে আমরা আণবিক ভর নির্ণয় করতে পারবো। তাহলে এটা হচ্ছে আণবিক ভর জানা যাবে, আর প্রতীক দিয়ে শুধু পারমাণবিক ভর জানা যাবে। তাহলে এই হলো, হ্যাঁ, এগুলো কি মৌলের সংকেত। ঠিক তেমনি আমরা যৌগের সংকেতও দিতে পারি। যৌগের সংকেত দিতে পারি। যৌগের সংকেত কিভাবে? আমরা জানি দুইটি হাইড্রোজেন পরমাণু, একটি হচ্ছে অক্সিজেন পরমাণু মিলে কি গঠিত হয়? পানি। তারপরে HCl, CH4, মিথেন, হাইড্রোজেন ক্লোরাইড, পানি। এগুলো হলো যৌগের সংকেত। তাহলে সংকেতটা কি ধরনের হচ্ছে? মৌলের সংকেত হচ্ছে, আবার যৌগেরও সংকেত হচ্ছে। এই জন্য সংজ্ঞাটি কি দেওয়া আছে? কোন মৌলের অথবা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে বলবো আমরা সংকেত। ক্লিয়ার? এরপরে যাচ্ছি আমরা যোজন। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যোজনী। এবার আমরা যোজনী সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যোজনীটা আসলে কি? যোজনী হলো, এটা বিভিন্ন ভাবে সংজ্ঞায়িত করা যায়, সেটা 9-10 এর আলোকে অথবা তোমাদের বইয়ের আলোকে। আমি আগে আমার মতো করে বুঝাই। যোজনীটা কি? যোজনী হলো, আমরা বলতে পারি কোন মৌলের সঙ্গে অপর কোন মৌলের অপর কোন মৌলের সঙ্গে
যুক্ত হওয়ার ক্ষমতাকেই যোজনী বলে। তাহলে যোজনীটা কি বলবো? যোজনীটা বলা হচ্ছে যে কোন মৌলে অপর মৌলের সঙ্গে যুক্ত হবার যে ক্ষমতা তাকে আমরা বলবো যোজনী। তোমাদের বই আবার বলা হচ্ছে যে যোজনীটা কিরকম বলা হচ্ছে, যোজনী ইকুয়াল টু একটা হাত বিবেচনা করা হয়েছে। যোজনীকে আমরা একটা হাতের সাথে তুলনা করতে পারি। যেমন আমি বলবো আমার কয়টি হাত? দুটি হাত, তাহলে আমার যোজনী হবে 2। ঠিক তেমনি এখানে অনেকগুলো মৌল আছে যেগুলোর যোজনী হচ্ছে 1, তার বিবেচনা করব তার একটি হাত। কোন মৌলের যোজনী 2, তার বিবেচনা করব তার দুটি হাত। আবার কোন মৌলের যোজনী হচ্ছে 4, তাহলে আমরা বলবো তার কয়টি হাত আছে? 4টি হাত। যেমন আমি বলবো কার্বন, কার্বনের যোজনী কত? কার্বনের যোজনী হচ্ছে 4, তাহলে আমি বলবো কি তার কয়টি হাত আছে? 4টি হাত। তাহলে এই 4টি হাত দ্বারা সে কতগুলো হাইড্রোজেন পরমাণুর সাথে সে যুক্ত হতে পারবে, সেই সংখ্যাটাকে আমরা বলবো তার যোজনী। ক্লিয়ার? তাহলে তোমাদের বই সংখ্যাটা এভাবে দেওয়া আছে, কোন একটি মৌল সে কতগুলো হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারবে সেই সংখ্যাটাকে বলা হয় তার যোজনী। তাহলে আমরা দেখতে পাচ্ছি কার্বন সে কি করবে? এই হাতে একটি হাইড্রোজেনকে ধরতে পারবে, এই হাতে একটি হাইড্রোজেনকে ধরতে পারবে, এই হাতে একটি হাইড্রোজেনকে ধরতে পারবে, এই হাতে একটি হাইড্রোজেন পরমাণুকে ধরতে পারবে। তাহলে এই যে কার্বন, তাহলে কার্বনের যোজনী হচ্ছে 4। কার্বনের যোজনী কত? কার্বনের যোজনী হচ্ছে 4। ঠিক তেমনি আমি যদি বলি অক্সিজেন, অক্সিজেনের যোজনী কত? 2টি হাত আছে। অক্সিজেনের কয়টি হাত আছে? 2টি। তাহলে অক্সিজেনের 2টি হাত, তাহলে তার যোজনী হবে কত? তার যোজনী হবে 2। সে কি করবে? সে এই হাত দিয়ে একটি হাইড্রোজেনকে ধরবে, এই হাত দিয়ে একটি হাইড্রোজেন পরমাণুকে ধরতে পারবে। এই জন্য অক্সিজেনের যোজনী হচ্ছে, তাহলে তার যোজনী হচ্ছে কত? 2। ঠিক তেমনি আমরা বলতে পারি ক্লোরিনের যোজনী হচ্ছে 1, তাহলে তার হাত আছে কয়টা? একটা। সে কি করবে? এই একটা হাত দিয়ে একটি মাত্র হাইড্রোজেনকে ধরতে পারবে। তাহলে যৌগটা কি হবে? যৌগটা হবে HCl। তাহলে এখানে ক্লোরিনের যোজনী হচ্ছে 1। হ্যাঁ, তাহলে হাইড্রোজেনের যোজনী কত? হাইড্রোজেনের যোজনী কিন্তু 1, এরও একটা হাত আছে। তাহলে হ্যাঁ, এখন আমরা আসলে এই যোজনীগুলো আমরা কিভাবে মনে রাখবো? তোমাদের বইয়ে একটি সুন্দর চার্ট দেওয়া আছে যে 1 কার কার যোজনী, 2 কোন কোন মৌলগুলোর যোজনী, 3 কার কার যোজনী। আসলে এগুলো যদি মুখস্থ রাখো তাহলে ভালো, আর যদি মুখস্থ না থাকে তাহলে আমি একটি ট্রিক্সের মাধ্যমে সেগুলো শিখিয়ে দিচ্ছি কিভাবে যোজনী তোমরা নিজেরাই বের করতে পারবে। কিভাবে? আমরা জানি কি নিষ্ক্রিয় গ্যাসগুলো কি? নিষ্ক্রিয় গ্যাস ষষ্ঠ অধ্যায়ে তোমাদের দেওয়া আছে যে নিষ্ক্রিয় গ্যাসগুলো হলো কি? নিষ্ক্রিয় গ্যাসগুলো হলো হিলিয়াম, নিয়ন, আর্গন, তারপরে হচ্ছে ক্রিপ্টন, জেনন, রেডন। এই মৌলগুলোর একমাত্র হিলিয়ামের 2টি আছে সর্বশেষ কক্ষপথে, নিয়ন হচ্ছে 10। আচ্ছা আমি আর করে লিখি বিস্তারিত। হিলিয়ামের হচ্ছে 2টি, নিয়নের পারমাণবিক সংখ্যা হচ্ছে 10, আর্গন 18, ক্রিপ্টন 36, জেনন 54, রেডন হচ্ছে 86। তাহলে এই যে 6টি আমরা পরমাণু দেখতে পাচ্ছি, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এই মৌলগুলোর সবার শুধুমাত্র এ হলো ব্যতিক্রম, এর সর্বশেষ কক্ষপথে 2টি ইলেকট্রন আছে, আর বাকি সবারই কক্ষপথে দেওয়া আছে 2 8 2 8 8, তারপরে 2 শেষে 8, এটারও শেষে 8 হবে, এটারও শেষে হবে 8। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সবার কক্ষপথে কি দেওয়া আছে? সব শেষে 8টি করে একটা ইলেকট্রনের কি দেওয়া আছে? সেট দেওয়া আছে। এই 8টি করে ইলেকট্রনের সেটকে আমরা বলবো এখানে অষ্টক পূর্ণ। কি বলবো? অষ্টক।
আর এটাকে বলবো আমরা ডুয়েট পূর্ণ বলতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই 6টি মৌলের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যাগুলো সর্বশেষ 8টা 8টা করে দেওয়া আছে, অর্থাৎ এরা হচ্ছে অত্যন্ত কি, এরা হলো অত্যন্ত স্থিতিশীল, অর্থাৎ এই ইলেকট্রন বিন্যাসটা তাদের বোঝায় এরা হচ্ছে অত্যন্ত স্থিতিশীল। এরা এই অবস্থায় কোনো মৌলের সঙ্গে যুক্ত হবে না বা কোনো মৌলের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না, বা আমরা বলতে পারি কারোর সাথে যৌগ গঠনও করবে না। আর হিলিয়ামের একমাত্র হচ্ছে সর্বশেষ কক্ষপথে 2টি ইলেকট্রন আছে, এইটাকে আমরা টার্গেট করব। এখন আমি বলবো আমরা পর্যায় সারণীর প্রথম কি হাইড্রোজেন 1, তারপরে হিলিয়াম তো পাইলাম 2, লিথিয়াম কত, লিথিয়াম হলো 3, বেরিলিয়াম কত 4, এভাবে বোরন কত 5, কার্বন কত 6, নাইট্রোজেন কত 7, অক্সিজেন কত 8, তারপরে হচ্ছে আমাদের আমি আরো লিখতে পারি, আমি দিলাম সোডিয়াম কত 11, ম্যাগনেসিয়াম কত 12, সালফার কত 16, তারপরে হচ্ছে আমি আরেকটা দিচ্ছি, আরেকটা হচ্ছে আমার ক্লোরিন দিচ্ছি আমি 17। এই যে মৌলগুলো আছে আমরা এটার উপর টার্গেট করে এই মৌলগুলোর যোজনী বের করতে পারবো। কিভাবে? এই ইলেকট্রন বিন্যাসটা আমরা কি করব, খেয়াল করব। আমি যদি বলি আমাদের সোডিয়াম একটি মৌল যার পারমাণবিক সংখ্যা কত 11, কার সোডিয়াম, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত 11। আমি যদি এর ইলেকট্রন বিন্যাসটা করি তাহলে কি হবে, ইলেকট্রন বিন্যাস হবে 2 8 1, ক্লিয়ার, 2 8 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি তার সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন, একটি। এই একটি ইলেকট্রন যদি সে কি করে ছেড়ে দেয়, কাউকে মানে দিয়ে দেয় বা দান করে দেয়, তাহলে কি হবে, তার ইলেকট্রনের সেটটা কি হবে 2 এবং 8, কি আসবে 2 8, ইলেকট্রনের সেট কি আসবে 2 8। তাহলে এই যে 2 এবং 8, তাহলে আমরা দেখতে পাচ্ছি সে কার মতো হয়ে যাবে, সে হচ্ছে নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। কার মতো, নিয়নের মতো সে ইলেকট্রন বিন্যাস অর্জন করবে, অর্থাৎ নিয়ন একটি নিষ্ক্রিয় গ্যাস, তাহলে এই স্থিতিশীল অবস্থা সে প্রদর্শন করবে। তাহলে এই যে কয়টি ইলেকট্রন সে ত্যাগ করতে পারলো, একটি, তাহলে এটাই হবে তার যোজনী। তাহলে সে তার সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন ত্যাগ করতে পারলে তার যোজনী হবে 1। ঠিক তেমনি আমি যদি বলি ম্যাগনেসিয়াম Mg, ম্যাগনেসিয়াম কত, ম্যাগনেসিয়াম হচ্ছে 12, তাহলে তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 8 2, তাহলে এইখানে সে 2টি ইলেকট্রন ত্যাগ করে দিবে, 2টি ইলেকট্রন ত্যাগ করতে পারবে, এই জন্য এর যোজনী হবে কত 2। ঠিক তেমনি আমি যদি বলি ক্লোরিন Cl, ক্লোরিন কত 17, তাহলে আমরা কি করব 2 8 7, এইবারে দেখতে পাচ্ছি 7টি ইলেকট্রন আছে, কয়টি ইলেকট্রন 7টি ইলেকট্রন, এখানে 7টা ইলেকট্রন ত্যাগ করা অসম্ভব, 7টি ইলেকট্রন ত্যাগ করতে পারবে না, সর্বোচ্চ 1টা 2টা 3টা পারবে, কিন্তু এতগুলো পারবে না। তাহলে সে কি করবে, তাহলে এর কাছাকাছি 17-র কাছাকাছি ইলেকট্রন বিন্যাস কে আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে আর্গন আছে, আর্গন কয়টি 18টি। তাহলে সে কি করবে, একটি ইলেকট্রন সে কি করবে রিসিভ করবে, একটি ইলেকট্রন রিসিভ করলে তার গঠনটা হবে 2 8 8, অর্থাৎ একবারে আর্গনের অনুরূপ। তাহলে সে স্থিতিশীল অবস্থা প্রদর্শন করবে। তাহলে কয়টি ইলেকট্রন সে রিসিভ করবে, গ্রহণ করবে একটি। তাহলে আমি বলবো ক্লোরিনের যোজনীয় হচ্ছে 1। ঠিক তেমনি আমরা বলবো কত, কার্বন আমরা কি বললাম, কার্বন 6 2 4, তার সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, 4টি। অষ্টক পূর্ণ করতে সে কি করবে, আরো 4টি প্রয়োজন, তাহলে হবে কত 2 8, অর্থাৎ সে হচ্ছে নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করবে। তাহলে এই ক্ষেত্রেও হবে তার কার্বনের যোজনী কত 4। তাহলে এইভাবে প্রতিটি মৌলের ইলেকট্রন বিন্যাসের সাহায্যে আমরা খুব সহজে মৌলগুলির যোজনী বের করতে পারি। হাইড্রোজেন বলা হলো না, হাইড্রোজেন কত 1, তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস কে আছে, হিলিয়াম আছে, সে কি করবে
আরেকটি, তার কয়টি একটি ইলেকট্রন আছে, সে কি করবে এই গঠনে আসতে গেলে সে আরেকটি কি করবে রিসিভ করবে। রিসিভ করলে তার কত হয়ে যাবে, দুইটি ইলেকট্রন হয়ে যাবে। তাহলে কয়টি রিসিভ করবে সে, সে একটি রিসিভ করবে। এই জন্য হাইড্রোজেনের যোজনীয় হচ্ছে 1। তাহলে আমি নিশ্চয়ই বোঝাতে পেরেছি। আজকে আমরা আলোচনা করলাম একবারে অনেক কিছু, পার্ট 1 এবং 2 প্রতীক, সংকেত এবং যোজনী। আমি আশা করি আমি ভালোভাবে বোঝাতে পেরেছি। যদি না বুঝে থাকো তাহলে ভিডিওটি আরেকবার দেখে তোমরা বুঝে নিও। নেক্সট টপিক আমরা আলোচনা করব যৌগমূলক সম্পর্কে, এবং ওটার সুন্দর একটি চার্ট দেওয়া আছে তোমাদের বই। আর তোমাদের বই একযোজি, দ্বিযোজি, ত্রিযোজি মৌলগুলো দেওয়া আছে, সেগুলো নিয়েও আমি আলোচনা করব। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।